আজকে ভিডিওতে রায়ামাটির বসবিতা 2025 সালের পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ জগৎবন্ধু ইনস্টিটিউশন এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত, তবে বীরভূম। এরপর একের দুই আছে বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত, তবে আত্রেই। এরপরে একের তিন আছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয়, তবে শিক্ষক দিবস। একের চার পশ্চিমবঙ্গের কোন জেলা তরাই অঞ্চলের অন্তর্ভুক্ত নয়, তা হুগলি হবে। এরপরে একের পাঁচ আছে দামোদর নদের দুই পাশে সবচেয়ে বেশি চাষ হয়, তবে আলু হবে। এরপর দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। দুই দিকের এক আছে তমলুকের আদি নাম ছিল, তবে তাম্রলিপ্তা। দুয়ের দুই রেশম কীট পালনের জন্য তবে তুঁত গাছের চাষ করা হয়। দুয়ের তিন ডিভিসি পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। দুয়ের চার বারুইপুরের পেয়ারা তরমুজ ও পান খুব বিখ্যাত। এরপরে দুয়ের পাঁচ আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম এটা শিক্ষামন্ত্রী হবে। দুয়ের ছয় নদিয়া জেলা এটা শান্তিপুর রাসমেলার জন্য বিখ্যাত। দুয়ের সাত পশ্চিমবঙ্গের সুন্দরবনের অংশে মোট এটা 102টি দ্বীপ আছে। এরপরে তিনে থেকে এসে সত্য না মিথ্যা লেখো যে কোনো চারটি। তিনে থেকে এক আছে কেলেখাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী, এটা সত্য হবে। তিনে দুই বেথুয়া ডহরি বন পুরুলিয়ায় আছে, এটা মিথ্যা হবে। তিনে তিন ডায়মন্ড হারবারে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে, এটা সত্য হবে। তিনের চার ভগ্নী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন, এটা সত্য হবে। এরপর তিনে পাচ্ছে বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা মিথ্যা হবে। তিনের ছয় মানুষ কখনোই নিম পাতাকে কীটনাশক হিসেবে ব্যবহার করেনি, এটা মিথ্যা হবে। এরপর চারিদিকে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো যে কোনো চারটি। কস্তম্ভ চারের এক আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এটা হবে সান্দাকফু। চারে দুই আছে কুলিক পাখিরালয়, এটা হবে রায়গঞ্জ। এরপর চারে তিন আছে ছৌ নাচের জন্য বিখ্যাত, এটা হবে পুরুলিয়া। এরপর চারে চার আছে গান্ধী বুড়ি, এটা হবে মাতঙ্গিনী হাজরা। এরপর চারে পাঁচে রেলের ইঞ্জিন তৈরির কারখানা, এটা হবে চিত্তরঞ্জন। চারে ছয় আছে নিত্যভহ নদী, এটা হবে তিস্তা। এরপরে পাঁচে দেখে আছে নিম্নলিখিত যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তা। পাঁচের এক আছে নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো, এর উত্তরটি হলো নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরে গড়ে উঠেছিল, যেমন এক সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। দুই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা ছিল। তিন নীল নদের তীরে মিশরীয় সভ্যতা সৃষ্টি হয়েছিল। নদীর তীরে সভ্যতা গড়ে ওঠার কারণ এক হচ্ছে নদীর জল পানীয় ও জলসেচের চাহিদা মেটায়। দুই নদী তীরবর্তী পলি মাটিতে কৃষিকাজ ভালো হয়। তিন নদী জলে নৌকা চালিয়ে যাতায়াত করা সহজ হয়। এরপরে পাঁচের দুই আছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো, এর উত্তরটি হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো রুক্ষ সমভূমি দেখা যায় তাকে রাঢ় অঞ্চল বলে। রাঢ় অঞ্চলের ভূমিরূপগত বৈশিষ্ট্যগুলি হলো এক রাঢ় অঞ্চলটি পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে আগত নদীসমূহের দ্বারা বাহিত পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালো। সাধারণভাবে অঞ্চলটিকে সমভূমি বলা হলেও এর উত্তর ও পশ্চিম ভাগে কিছু উঁচু নিচু বা তরাঙ্গিত ভূমি দেখা যায়। রাঢ় অঞ্চলে অধিকাংশ স্থান উর্বর দোআঁশ মাটি দ্বারা আবৃত। এরপরে পাঁচে তিন আছে সুন্দরবনের মানুষের বিভিন্ন জীবিকাগুলি কি কি, এর উত্তরটি হলো বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন। এই সুন্দরবনে মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করেন, যেমন মাছ ধরা। সুন্দরবনের নদীতে মাছ ও মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করেন। দুই কাঠ মধু সংগ্রহ, বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করেন। তিন মাছ চাষ, খাড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন।
4 নৌকা চালানো, অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করে। 5 কৃষিকাজ, কৃষিকাজ করেও সুন্দরবনের মানুষ জীবিকা অর্জন করেন। এরপরে 5-এর 4 আছে দুজন বাঙালি মহিলা বিপ্লবীর নাম লেখো। দুজন বাঙালি মহিলা বিপ্লবীর নাম হলো কল্পনা দত্ত ও মাতঙ্গিনী হাজরা। এরপর 5-এর 5 আছে হারভেস্টার কে? এর উত্তরটি হলো যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। হারভেস্টারের সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াইয়ের মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায়। হারভেস্টারের ব্যবহার মানুষের পরিশ্রম ও সময় দুইই কমিয়ে দিয়েছে। এরপরে 6 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 6 দাগের 1 আছে সবুজ বিপ্লব বলতে কি বোঝো? এর উত্তরটি হলো 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ উচ্চফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতির কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব: গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। এরপরে 6 দাগে 2 আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত, ভারতবর্ষের লোকেরা ইংরেজদের এই শাসন মেনে নেয়নি। তারা চাইতো দেশের লোকেই দেশ চালাবে, তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষকে আলাদা করতে, বাংলাকে দুভাগ করে দিয়ে সেই ভাগাভাগি শুরু করতে চেয়েছিল ইংরেজ শাসকরা। বাংলার মানুষ এই ভাগাভাগি মেনে নেননি, সবাই মিলে প্রতিবাদ করে, বিদেশি জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দেয়। লোকেরা চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানায়। রবীন্দ্রনাথও বাংলা ভাগের বিরোধিতা করেন, তার প্রতিবাদে এই গান তিনি লিখেছিলেন, অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি তিনি লিখেছিলেন। এরপরে 6 দাগে 3 আছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদীর প্রবাহ বর্ণনা করো। এর উত্তরটি হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গিরিয়ার কাছে গঙ্গা 2 ভাগে বিভক্ত হয়ে ভাগীরথী ও পদ্মা নামে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এই অংশ থেকেই গঙ্গার নিম্নগতি ও বদ্বীপ প্রবাহে শুরু হয়েছে। ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী বদ্বীপ পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ, যদিও এর অধিকাংশ অংশ স্থান বাংলাদেশের অন্তর্ভুক্ত। মুর্শিদাবাদ শহর থেকে হুগলি শহর পর্যন্ত গঙ্গার নাম ভাগীরথী এবং হুগলি শহর থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নাম হুগলি। হুগলির নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এরপরে 6 থেকে 4 আছে লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করার জন্য কি কি করা উচিত। এর উত্তরটি হলো লুপ্তপ্রায় মাছেদের বাঁচানোর জন্য 1 হচ্ছে কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2 লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। 3 লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। 4 লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 7 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।